আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে d-nothi সিস্টেমে একটা ডাক আমরা সহজে আপলোড করতে পারি। তো সেই কার্যক্রম শুরুর আগে আমাদেরকে আগে জানতে হবে যে ডাক কি। আসলে ডাক হচ্ছে যে কোনো চিঠি বা পত্র আমরা যেভাবেই বলি না কেন, এই ডাক দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে দাপ্তরিক ডাক আর অন্যটি নাগরিক ডাক। দাপ্তরিক ডাক হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা দপ্তর থেকে যে চিঠিগুলো আসে সেটা দাপ্তরিক ডাক। আর নাগরিক ডাক হলো কোনো একটা প্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তা কর্মচারী বা বাইরের কোনো নাগরিক যদি কোনো আবেদন করে সেটা নাগরিক ডাক। এখন এই দাপ্তরিক ডাক এবং নাগরিক ডাক এই দুটো ডাক আমরা খুব সহজে বুঝতে পারি। কোনো চিঠি বা পত্রে যদি স্মারক নাম্বার থাকে, আমরা সবাই স্মারক নাম্বারের বিষয়ে জানি, স্মারক নাম্বার যদি থাকে তাহলে আমরা ওই চিঠি বা পত্রটিকে আমরা দাপ্তরিক ডাক হিসেবে ধরে নেব। এবং যদি কোনো স্মারক নাম্বার না থাকে তাহলে ওটা হবে নাগরিক ডাক। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি একটা ছুটির আবেদন করলেন বা আমি একটা ছুটির আবেদন করলাম আমার প্রতিষ্ঠান প্রধানের নিকট, ওটা হচ্ছে নাগরিক ডাক। আর যদি অন্য একটা প্রতিষ্ঠান, ধরে নিন যে ইউজিসি বা অন্য কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান একটা চিঠি আমাদের প্রতিষ্ঠানকে পাঠালো, তো অবশ্যই তারা ওই চিঠিটা পাঠানোর সময় তাদের যে ডকেট বুক আছে সেখানে তারা নিশ্চয়ই একটা নাম্বার দিবে, স্মারক নাম্বার, এবং স্মারক নাম্বার দিয়ে পত্রটি প্রেরণ করবে। এই জন্য আমরা ওই দাপ্তরিক ডাকটাকে আমরা দেখতে পাবো যে ওই পত্রের উপর একটা স্মারক নাম্বার আছে এবং সেটাকে আমরা দাপ্তরিক ডাক হিসেবে বিবেচনা করব। তো যাই হোক, আমরা খুব সহজে বুঝতে পারলাম যে নাগরিক ডাক এবং দাপ্তরিক ডাক এই দুটো ডাকের পার্থক্য বোঝার জন্য খুব সহজ একটা বিষয় হলো স্মারক নাম্বার। স্মারক নাম্বার থাকলে সেটা দাপ্তরিক ডাক, আর স্মারক নাম্বার না থাকলে সেটাকে আমরা নাগরিক ডাক হিসেবে ধরে নেব। তো এই ডাক আপলোড করার ক্ষেত্রে আমাকে প্রথমেই যে ডাক বা চিঠিটা আসছে সেই ডাক অথবা চিঠিটা আমাকে স্ক্যান করে নিতে হবে এবং স্ক্যান করে আমার কম্পিউটারের কোনো একটা ড্রাইভে রাখতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমার এই কম্পিউটারে আমার একটা ডাক আসছে, সেই ডাকটা আমি আমার কম্পিউটারে আমি স্ক্যান করে আমি একটা ড্রাইভে রেখে দিয়েছি। তো চলুন আমি সেই ড্রাইভটা আপনাদেরকে দেখাই। আমি আমার ডেস্কটপে এই চিঠিটা রেখে দিয়েছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই নাইম জামান খান এর শান্তি বিনোদন ছুটির আবেদন এই একটা পত্র আসছে। এই পত্রটা আমার মেইলে আসছে, আমি সেটা ডাউনলোড করে আমি আমার কম্পিউটারে সেভ করে রেখেছি। এবং এই চিঠিটা আমরা একটু দেখি যে চিঠিতে উনি কি লিখেছেন। আমরা যদি চিঠিটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে উনি শান্তি বিনোদন ছুটি এবং ভাতা প্রাপ্তির জন্য একটা আবেদন করেছেন। এটাই হচ্ছে ওনার নাগরিক ডাক, এই কারণ এখানে কোনো স্মারক নাম্বার নাই। তো আমি এটা ক্লোজ করে দিই। আমার চিঠিটা কোথায় আছে আমি দেখছি। আমার এই চিঠিটা আছে হলো আমার কম্পিউটারের ডেস্কটপে, এই চিঠিটা আমি সংরক্ষণ করে রেখেছি। যাই হোক, আমি এখন d-nothi সিস্টেমে যাই। আমার এখানে লগ ইন করাই ছিল আগে থেকে। তো লগ ইন করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার দুটো মডিউল আছে, এখানে ডাক মডিউল এবং পাশে নথি মডিউল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক মডিউলটা সিলেক্ট করাই আছে। তো আমি এখন ডাক আপলোড করব, সেজন্য আমি ডাক মডিউলে যখন সিলেক্ট করা থাকে তার বাম পাশে ওই ডাক মডিউলের আন্ডারে অনেকগুলো ট্যাব ওপেন থাকে এবং অনেকগুলো অপশন এখানে ওপেন থাকে। আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো। একইভাবে আমি যখন নথিতে ক্লিক করব বা নথি সিলেক্ট করব তখন নথির আন্ডারে অনেকগুলো অপশন আমার সামনে এই লেফট সাইডে হাজির হবে। তো যাই হোক, আমি এখন যেহেতু ডাক আপলোড করব আমি ডাকেই আছি, ডাক মডিউলে আমার সিলেক্ট করা আছে। তো আমি ডাক আপলোড করার জন্য আমি নিচের দিকে একটু যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক আপলোড একটা অপশন আছে। আমি ডাক আপলোডের এখানে ক্লিক করলে ডাক আপলোডের আন্ডারে দুটো অপশন বের হবে, একটা দাপ্তরিক ডাক, অন্যটি নাগরিক ডাক। তো আমি যেহেতু একটা নাগরিক পত্র আমার কাছে আসছে মেইল থেকে ডাউনলোড করে আমি আমার কম্পিউটারের ডেস্কটপে সেটা সেভ করে রেখেছি, তো আমি নাগরিক ডাকটাই আপলোড করে দেখাবো। এরপরে আপনাদেরকে দাপ্তরিক ডাকও আপলোড করে দেখাবো। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র নাগরিক ডাকটা কিভাবে আপলোড করতে হয় সেটাই দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি দাপ্তরিক ডাকটা কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখাবো। তো আমি এখন নাগরিক ডাকে ক্লিক করলাম।
ক্লিক করে একটু ওয়েট করলাম, ওয়েট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো ইন্টারফেস সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিব। এখানে প্রথমে আছে মূল ডাক এবং সংযুক্তি সমূহ। এখানে ফাইল নির্বাচন করতে হবে, এখানে ক্লিক করলে আমরা ফাইল নির্বাচন করতে পারবো। তারপরে ডাকের বিবরণ দিতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতর অনেকগুলো ফিল্ড আছে, তার ভিতর আমরা দেখতে পাচ্ছি যে কিছু রেড মার্ক করা, রেড স্টার দেওয়া আছে, এগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। এগুলো যদি আমরা না পূরণ করি তাহলে আমাদের পরবর্তী স্টেপে নেবে না সিস্টেম। তো এগুলো আমরা দিব। তারপরে হলো ডাকের সিদ্ধান্ত। আমরা এই ডাকটা যখন পাঠাবো তখন আমরা একটা সিদ্ধান্ত লিখে দিব। সেই সিদ্ধান্ত আমি এখানে আগে থেকে লিখে রেখেছি যে সদাই সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো। মানে আমি আমার যখন ঊর্ধ্বতন স্যারের কাছে আমি যখন এই ডাকটা পাঠাবো তখন স্যারকে আমি বলবো যে এই যে ডাকটা আমি আপলোড করলাম এই বিষয়ে স্যারের সিদ্ধান্তের জন্য আমি বলছি যে এই সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো। তারপরে থাকবে প্রাপক, আমার এই ডাকটা আমি কাকে কাকে পাঠাবো সেই প্রাপক আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাপকের অনেকগুলো নাম এখানে আছে, এগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এখন যদি আমি মনে করি যে না আমি এখানে যে 5 জনের নাম আছে আমি আমার যে চিঠিটা আমি এদের কাউকেই পাঠাবো না, অন্য কাউকে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি নতুন সিলে ক্লিক করে এখান থেকে আমি নতুন প্রাপক বাছাই করতে পারবো। তো সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি ইন্টারফেসটা জানলাম যে কিভাবে আমি ডাকের এই আপলোডের কার্যক্রম করব। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে যে ডাকটা আমি আপলোড করতে চাই সেই ফাইলটা আমাকে নির্বাচন করতে হবে। তো এই ফাইল নির্বাচনের এখানে দেখেন যে ব্রাউজ লেখা আছে, এখানে ক্লিক করলেই আমি ফাইলটা নির্বাচন করতে পারবো। আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন যে এখানে যখনই কার্সরটা আমি নিচ্ছি তখনই এখানে একটা লেখা আসতেছে ফাইল সাইজ সর্বোচ্চ 25 MB, 25 মেগাবাইট। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ফাইল আমরা যে ফাইলটা এখানে আপলোড করব সেটা অবশ্যই 25 মেগাবাইটের ভিতরে হতে হবে। 25 মেগাবাইটের বেশি হলে সেই ফাইলটা আমরা এখানে আপলোড করতে পারবো না। তো সেই জায়গাটাতে আমরা একটু খেয়াল রাখবো। তো যাই হোক, আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে বলছে যে আমি ফাইল তো আপলোড করতে চাই, তাহলে আমি কোন ফাইলটা আপলোড করব। তো আমাকে এখানে আমি এখানে যেহেতু আগে ডেস্কটপ থেকে ফাইল সিলেক্ট করছি, এই জন্য এই সিস্টেম বুঝে গেছে যে আমি ডেস্কটপ থেকেই ফাইলটা নিব, এই জন্য আমাকে এখানে নিয়ে আসছে। আমার যদি অন্য কোনো ড্রাইভে থাকে ফাইল তো আমি সেখানে যাব। তো আমি ডেস্কটপেই গেলাম, ডেস্কটপে গিয়ে আমি যে ফাইলটা নিতে চাই সেই ফাইলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ওপেনে ক্লিক করলাম। ফাইলটা আপলোড হয়ে গেল। এখন এই ফাইলটা এটা মূল পত্র নাকি এটা সিলেক্ট করে দিতে হবে। আমরা জানি যে আমরা যখন ফাইল আপলোড করি অনেক ফাইলে একাধিক পেজ থাকতে পারে, বা দুটো ফাইল থাকতে পারে, বা 3টা ফাইল থাকতে পারে। আমরা যদি দুটো ফাইল আপলোড করি সেক্ষেত্রে একটা ফাইল মূলপত্র এবং অন্যটি সংযুক্তি হিসেবে থাকবে। তো এটা আমার যেহেতু একটাই ফাইল, আমি এটাকেই মূলপত্র হিসেবে সিলেক্ট করে দিব। এরপরে এই ফাইলের বিবরণ দিতে হবে। প্রথমেই বিষয়টা কি, শ্রান্তি, বিনোদন, ছুটি ও ভাতা প্রাপ্তির আবেদন। আমার আগেই লেখা ছিল, এই জন্য এরা আমার সামনে সাজেশন দিয়েছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। যদি সাজেশন না দেয় তাহলে হাতে লিখে দিতে হবে। এখানে আরও অনেকগুলো ফিল্ড আছে, তো আমার এগুলো ম্যান্ডেটরি না, এই জন্য আমি এগুলো পূরণ করব না। আমার পরবর্তী যে ম্যান্ডেটরি সেটা হচ্ছে নাম। তো আমি এখানে নামটা লিখি, যে ব্যক্তি আবেদন করেছে তার নাম আমরা একটু আগে দেখছিলাম, নাইম জামান খান, এই নামটা ছিল ওনার, এবং ওনার ঠিকানা সেকশন অফিসার, প্রতিষ্ঠানের নাম কিছু একটা দিলাম আমি, সেকশন অফিসার কুয়েট, এটা রাখলাম। মোবাইল নাম্বার আমি ওনার মোবাইল নাম্বারটা জানতে হবে, যদি না জানা থাকে যেখানে একটা নাম্বার দিলাম, ধরে নিলাম এটাই ওনার ফোন নাম্বার। তো এই কয়েকটা ফিল্ডই ছিল মোটামুটি ওনার হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ডগুলো, আমি এগুলো দিলাম। ওনার আবেদনের তারিখ আমি ধরে নিলাম 2 তারিখে উনি আবেদন করছে, আমি সেটা দিলাম। এই তো ডাকের বিবরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমার সিদ্ধান্ত লিখে রাখছিলাম আগে থেকে, আমি যদি চাই অন্য কোনো সিদ্ধান্ত দিব তাহলে এখানে এটা মুছে লিখে দিতে হবে। আচ্ছা, এরপর হলো এখানে আমি ডাকটা কাকে প্রেরণ করতে চাই। তো আমি যেহেতু প্রেরণ করবো আমার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার নিকট, তো সেক্ষেত্রে সহকারী রেজিস্ট্রার আছেন মনিরুজ্জামান স্যার আছেন, বা অন্য রেজিস্ট্রার স্যার আছেন আনিসুর রহমান ভুইয়া, বা অন্য কাউকে আমি এখান থেকে পাঠাতে পারি। তো যদি মনিরুজ্জামান স্যারকে পাঠাতে চাই তাহলে এটা সিলেক্ট করে দিয়ে মূল প্রাপক হিসেবে ওনাকে সিলেক্ট করে দিলাম। আর এখানে অন্য কাউকে যেমন শোয়েব হোসেন বা ফিরোজ ভাই
যে কোনো কাউকে আমি জ্ঞাতার্থে অনুলিপি দিতে পারি। আর যদি চাই যে না মূল প্রাপক আমি রেজিস্টার স্যারকে দিব, তো যেহেতু এই চিঠিটা রেজিস্টার স্যারকেই লিখছে তো রেজিস্টার স্যারকে দেওয়াই ভালো। আমি রেজিস্টার স্যারকেই মূল প্রাপক হিসেবে দিলাম এবং জ্ঞাতার্থে অনুলিপি অন্য আরেকজনকে দিলাম। আমি এখন এখানে প্রেরণ করলে আমার ডাকটা প্রেরিত হবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে এখানে নতুন সিল কিভাবে বানায়। তো নতুন সিল মানে হচ্ছে যে প্রাপক কারা হবে। তো এখানে আমার কয়েকজনের নাম আগে থেকে দেয়া আছে, তার মানে হচ্ছে আমার কিছু সিল তৈরি করাই আছে। তো আমি যদি চাই অন্য আরেকজনের নাম এখানে আনবো, তো সেক্ষেত্রে আমি নতুন সিল বানানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করি, এখানে আসছে। এখানে সিল বানাতে চাই যার নামে, তাকে এখানে আমি খুঁজব। আমি রঞ্জিত রায় নামে একজন স্যার, ওনাকে আমি রঞ্জিত রায় স্যারকে খুঁজলাম, ওনাকে আমি সিলেক্ট করলাম, ওনার নামটা এখানে আসছে। আমি সংরক্ষণে ক্লিক করলাম, সংরক্ষণ বাটনে ক্লিক করে একটু ওয়েট করি। দেখুন আপনারা রঞ্জিত রায় স্যারের নামটা এখানে চলে আসছে। আমরা ওনাকেও দৃষ্টি আকর্ষণ হিসেবে দিতে পারি। যাই হোক, আমি তিনজনকে সিলেক্ট করলাম, একজন মূল প্রাপক রেজিস্টার স্যার, আর একজন হচ্ছে জ্ঞাতার্থে অনুলিপি ফিরোজ আহমেদ, এবং অন্যজন দৃষ্টি আকর্ষণ রণজিৎ রায়। তো একটা জিনিস এখানে অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে আমি যখন প্রাপক সিলেক্ট করব সেক্ষেত্রে অবশ্যই আমাকে মূল প্রাপক সিলেক্ট করতে হবে, কারণ আমি এই পত্রটা কাকে মূল প্রাপক হিসেবে দিতে চাই সিস্টেমকে অবশ্যই আমাকে বলতে হবে। তো আমি এখানে মূল প্রাপক সিলেক্ট করেছি। এগুলো সিলেক্ট যদি নাও করি তাতেও সমস্যা নাই, কিন্তু মূল প্রাপকটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি জ্ঞাতার্থে অনুলিপি রণজিৎ রায়কে দিলাম এবং হচ্ছে ফিরোজ আহমেদকে দৃষ্টি আকর্ষণ হিসেবে দিয়ে আমি এই প্রেরণ বাটন আছে নিচের দিকে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা একটু পরে এখানে দেখতে পাবেন যে একটা মেসেজ আসবে যে আপনার সফলভাবে প্রেরিত হয়েছে ডাকটি। এই যে ডাকটি সফলভাবে প্রেরণ করা হয়েছে। এখন আপনি যদি চান যে এই ডাক প্রেরণের যে একটা রসিদ আমাদের সামনে অটো জেনারেট হয়ে আসবে এটা সিস্টেম থেকে, আপনারা যদি চান যে এটা প্রিন্ট করে রাখতে পারেন, অথবা বন্ধ করুন, এই বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি একটা ডাক কিভাবে আপলোড করা যায়, আমি সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ডাক আপলোড করা যায়। তো আজকে আমি শুধুমাত্র নাগরিক ডাক কিভাবে আপলোড করা হলো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি পরবর্তী ভিডিওতে আমি দাপ্তরিক ডাক কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখাবো। তো দাপ্তরিক ডাক এবং নাগরিক ডাক আপলোডের প্রক্রিয়াটা একই রকম, শুধু কিছু তথ্য একটু অন্যরকম দেয়া লাগে। যেমন দাপ্তরিক ডাকে হয়তো কিছু স্মারক নাম্বার থাকে বা অন্য কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো আমাদেরকে দিতে হয়। তো ঠিক আছে, আমি এরপরে অন্য একটা ভিডিওতে দাপ্তরিক ডাক আপলোডের বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।